নমস্কার বন্ধুরা, আমি রাহুল বঙ্গসহায়ক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। লেভেল ওয়ান পোস্ট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন তোমাদের সামনে প্রোভাইড করে চেষ্টা করি তোমাদেরকে কিছু হেল্পফুল ইনফরমেশন দেওয়ার, যার ফলে পরবর্তীকালে তোমাদের যেন একটু হলেও হেল্প হয়ে থাকে। এই রিলেটেড আগে কয়েকটা ভিডিও আমি অবশ্যই বানিয়েছি। নতুন যে ভ্যাকেন্সি বেরিয়েছে 2024-এর লেভেল ওয়ান পোস্টের জন্য 32,000 সামথিং ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং সে রিলেটেড কোন পোস্ট প্রেফারেন্স চুজ করবে, কোন জোন চুজ করবে, কীভাবে বেসিক স্টেজগুলো ক্লিয়ার করার প্ল্যান করবে, সেটা আমি তো বলে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব ক্লিয়ারলি এবং ভালোভাবে বুঝিয়ে বলে দেবো যে কীভাবে প্রিপারেশন করলে তোমরা লেভেল ওয়ান এক্সামটা, রেলওয়ে লেভেল ওয়ান এক্সামটা ক্লিয়ার করতে পারবে। সেটা তুমি ইস্টার্ন রেলওয়ে থেকে বিলং করো, ফিল আপ করতে চাও, সাউথ ইস্টার্ন থেকে ফিল আপ করতে XYZ, যে কোনো জোন থেকে ফিল আপ করতে পারো, তোমাদের বাড়ির নিয়ারেস্ট জোন থেকে ফিল আপ করার চেষ্টা করবে, সেটা আমি বারংবার বলেছি। সেক্ষেত্রে 80 কাট অফ গেলেও তুমি সেটা ক্লিয়ার করতে পারবে, এই বিশ্বাসটা নিজের উপর রাখবে। এর জন্য তোমাদের বেসিক কিছু কিছু স্টেপ ফলো করতে হবে, যেগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পেরেছি এবং নিজের উপর অ্যাপ্লাই করেছি। সেই জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরবো, এবং এই জিনিসগুলো যে তোমাদেরকে ব্লাইন্ডলি ফলো করতে হবে সেটা একদমই না। জিনিসটা বুঝবে, পয়েন্টগুলো নিজেদের মতো করে সাজাবে, রিঅ্যাসেস করবে এবং নিজেদের মতো করে অ্যাপ্লাই করবে। তবে বেসিক কিছু কিছু জিনিস যেগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। বাকি নিজেদের বিচার বিবেচনা করে জিনিসটাকে সলভ করো এবং প্রিপারেশনটা ভালোভাবে নিও। সবার প্রথমে বলি যে সিম্পল বেসিক স্টেপ ফর এক্সাম প্রিপারেশন। দেখো, প্রিপারেশন, কোনো একটা এক্সামের যে প্রিপারেশন করতে গেলে স্টেপ 1 যদি ধরে চলে রেখে, সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে বেসিক স্টেপ, অর্থাৎ বেসিক প্রিপারেশনটাকে খুব ভালোভাবে করতে হবে। তার মধ্যে তোমার টপিক কভার করা, সিলেবাস কভার করা, সেটা আমি পরবর্তীকালে ডিটেলসে বলে দিচ্ছি। সেকেন্ড, স্মার্ট অ্যান্ড এফেক্টিভ স্ট্র্যাটেজি। যেমন যখনই তুমি স্টেপ 1 অর্থাৎ বেসিক যে সমস্ত টপিক কভার করা, সিলেবাস কভার করা সব কিছু করলে, তার সাথে সাথে তোমাদের করতে হবে কি, স্মার্ট একটা অ্যাপ্রোচ রাখতে হবে, স্মার্ট ওয়ার্কের ক্ষমতাটা রাখতে হবে নিজের সাথে, আর এফেক্টিভ স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। কারণ দেখো, এখন এই কম্পিটিশনের বাজারে দাঁড়িয়ে তুমি যদি একটা এফেক্টিভ স্ট্র্যাটেজি বা নিজের জন্য যদি পারফেক্ট একটা স্ট্র্যাটেজি যদি ফলো না করতে পারো, তাহলে গিয়ে হয়তো কোথাও না কোথাও একটু খামতি রয়ে যেতে পারে। তৃতীয়ত, ডিসিপ্লিন মেনটেন করা, কিছু কিছু জিনিসকে অ্যাভয়েড করা আর নিজের উইকনেসকে খুঁজে বের করা। এই পয়েন্টটা আমার ক্ষেত্রে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই পয়েন্টটা তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যাদেরকে নাম্বার স্কোর করতে একটু প্রবলেম হচ্ছে, বা কোনো কারণে তাদের পড়াশোনাতে ভালো তারা সব কিছু পারছে, কিন্তু তা সত্ত্বেও স্কোর করতে একটু এদিক ওদিক সমস্যা হচ্ছে। তার কারণগুলো এর মধ্যে রয়েছে, সেটা আমি ডিটেলসে বলে দেবো, অবশ্যই তোমরা শুনবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে 40 থেকে 80 নাম্বার তোলা কি সম্ভব? এটা 40-এর জায়গায় তুমি 50 বলতে পারো, 55 বলতে পারো, 60 বলতে পারো, 65 বলতে পারো, সেখান থেকে 80 নাম্বার যাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। তোমাদের কাছে এনাফ টাইম আছে, কোয়ালিটি রয়েছে তোমাদের কাছে। আমার দৃঢ় বিশ্বাস, যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে অনেক অনেক ভালো স্টুডেন্ট রয়েছে, তারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবে, কিন্তু খুব কম অপরচুনিটি পাওয়ার জন্য নিজেদের মধ্যে একটা সংকীর্ণতা তৈরি হয়েছে। এটাকে যদি একটু ঠিকঠাক ডিসিপ্লিন মেনটেন করে সব কিছু, যদি পয়েন্টগুলো উপরে যেগুলো বলবো সেগুলো মেনটেন করে যদি চলতে পারো, তোমরা 80 নাম্বারও তোমরা তুলতে পারো, কোনো বড় ব্যাপার নয়। কিন্তু সবকটা স্টেপগুলো তোমাদের বুঝতে হবে, পুরো ভিডিওটাকে ভালো করে ভেঙে ভেঙে দেখতে হবে। হট করে ওইখানে চলে যাও না যে 40 থেকে 80 কীভাবে পাবো। শর্টকাট মেথড কিন্তু ইউজ করো না, আমি বারবার তোমাদের বারণ করছি। আর একটা জিনিস মনে রাখবে, কখনো নিজের উপর ডাউট করবে না যে আমি কি পারবো এক্সামটা পাস করতে, এত কম্পিটিশন, এত কম ভ্যাকেন্সি, এত কাট অফ যাবে না। আগে থেকে এইসব জিনিসগুলো ভেবোই না, বেসিক জিনিসগুলোর উপর কাজ করো না, আস্তে আস্তে দেখবে সমস্ত জিনিস তোমাদের হয়ে যাবে ক্লিয়ার। সবার প্রথমে যদি বলি যে সিম্পল বেসিক স্টেপ ফর লেভেল ওয়ান এক্সাম প্রিপারেশন, অর্থাৎ তোমাদের সবার প্রথমের কাজ হবে বেসিক স্টেপ, অর্থাৎ এটাকে তোমরা স্টেপ 1ও ধরতে পারো তোমাদের প্রিপারেশন জার্নির, যে তোমাদের বেসিক স্টেপগুলো ক্লিয়ার করতে হবে। বেসিক স্টেপগুলোর মধ্যে কী আছে, তোমাদের সবার প্রথমে করতে হবে যেটা, যে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন লেভেল ওয়ান পরীক্ষাতে এসেছিলো, সেই 4-5টা সেট সলভ করো, কোনো টাইম লিমিট ছাড়া। হ্যাঁ, তুমি হয়তো নতুন স্টুডেন্ট, তুমি এখনও পর্যন্ত জানোই না টপিকে কী আছে, দরকার নেই, তুমি প্রথমে আগে সলভ করার চেষ্টা করো, টাইম ছাড়া সলভ করো। 100-তে 30 পাও, 20 পাও, 40 পাও, জয় পাও, সলভ করো। 4-5টা সেট লাগালে কি হবে, তুমি ধারণা পেয়ে যাবে যে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে। আর এই 4-5 দিনের মধ্যেই অবশ্যই আরেকটা কাজ করবে, যে তোমাদের সিলেবাস যেটা আছে, ম্যাথ বলো, সায়েন্স বলো, রিজনিং বলো, জিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো যেগুলো রয়েছে, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বা বিভিন্ন ইউটিউবের সোর্স থেকে যে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আসতে পারে, সেগুলোকে একটা নোট ডাউন করো। সায়েন্সে নোট ডাউন করলে, ম্যাথে নোট ডাউন করলে, রিজনিংয়ে নোট ডাউন করলে, জিএ, কারেন্ট অ্যাফেয়ার্স সব করে নোট ডাউন করলে, তার সাথে সাথে লিখে রাখো সায়েন্স আমি পড়বো NCERT 9-10 থেকে, আর সাথে এক্সাম্পেলার, সাথে ইউটিউবে অমুক স্যারের থেকে আমি পড়বো। তার সাথে সাথে ম্যাথ আমি করবো, এই টপিকগুলোকে আমি রেডি করবো,
ধরো 20টা টপিক আছে, 20টা টপিক আমি রেডি করব এই অমুক দিনের মধ্যে, রিজনিং এত 20টা টপিক আছে রেডি করব, এরকম করে পরপর টপিকগুলো সব লিখে রাখলে যখন যখন যেটা যেটা কমপ্লিট হবে সেটা টিক মারতে যাবে। এবারে চলে আসি 3 নম্বরে, যে কমপ্লিট করতে হবে তোমাদের সব কটা সাবজেক্ট পারফেক্টলি আর প্রপার টার্গেট মেনটেন করে। কারণ দেখো, তুমি যদি টার্গেট মেনটেন করে যদি না এগো, তাহলে প্রবলেম কী হবে, তুমি হয়তো 2 দিন 3 দিন খুব ভালো পড়লে, আমার ভিডিওটা দেখার পর হলো না আমি এটাই করে দেবো, আমি ওই করে দেবো, বা অন্য কোনো জিনিস দেখার পর, কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে। তুমি একটা টার্গেট সেট করে 40 দিনের মধ্যে আমি 20টা ম্যাথের টপিক শেষ করবো, 40 দিনের মধ্যে রিজনিং আমি শেষ করবো। তো এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মেনটেন করবে। তার সাথে সাথে ইনিশিয়াল স্টেজে সেট করে নাও যে আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময় নাও, যে কিন্তু আমি সায়েন্সটা পড়বো এনসিইআরটি থেকে, এবং তার সাথে সাথে এই ইউটিউব চ্যানেল থেকে আমি গাইড নেবো বা টপিক ওয়াইজ এখান থেকে করবো। দেখো মাঝে মাঝে চেঞ্জেস হতে পারে, বাট বেসিক স্টেপ যেন সেম থাকে। ম্যাথ আমি অমুক জায়গা থেকে করবো, কারণ দেখো অনেক সময় কী হয় যে কোনো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে বুঝতে পেরেছিলাম যে টিচার চেঞ্জ হলে না, মানে জিনিসটা বুঝতে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। তো এটা মাথায় রাখবে, সেম জিনিসটা গোস টু জিকে জিএস, এবং জিকে জিএসের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমরা চেষ্টা করো রেগুলার জিনিসটাকে মেনটেন করার, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স করে মুখস্থ করতে গেলে সমস্যায় পড়ে যাবে। আর টপিক ওয়াইজ তোমাদের জিএর ধরো ইতিহাস ভূগোল যা যা জিনিসগুলো রয়েছে সেগুলোকে একটা কোনো প্রপার বই ধরো এবং সেটাকে অল্প 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 করে রেডি করতে থাকো। কিন্তু মেন তোমাদের ফোকাস রাখবে ম্যাথ রিজনিং সায়েন্স, যেটা 80 নম্বরের মধ্যে, ওখান থেকে তোমরা মোটামুটি 65-70 নম্বর ওইখান থেকে তুলতে পারবে, এবং ওটাই তোমরা টার্গেট নিয়ে চলবে। আমি বলে দিচ্ছি কীভাবে করলে তোমরা একদম সেই জায়গায় পৌঁছে যেতে পারবে, এটা নিয়ে তোমরা চিন্তা করো না। আর খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সবার আগে জিনিসটাকে সিম্পল রেখে বেসিক স্টেপগুলো ফলো করে চলা, যেটা আমি বারংবার বলছি যে এই বেসিক স্টেপ। ধরো টপিকগুলো সিলেক্ট করলে, দেখো মনে হতে পারে যে বোকাওয়া লাগবে, টপিকগুলো কেন লিখতে যাবো, টপিকগুলোতে কেন টিক মারতে হবে একটা কম্পিউটারে, না, এই জিনিসগুলো তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ টপিক তোমার চোখের সামনে থাকবে, নোট বানাবে, প্রত্যেকের জন্য আলাদা খাতা বানাবে, সেই খাতাতে ম্যাথের জন্য ডেডিকেটেড কপি রাখবে, সায়েন্সের জন্য ডেডিকেটেড কপি রাখবে, রিজনিংয়ের জন্য রাখলে, জিকে জিএসের জন্য রাখলে, সেই প্রতিদিন এক এক দিন ধরে এক একটা টপিক যেগুলো যেগুলো করবে সেটা নোট ডাউন করলে পরবর্তীকালে এটা তোমাদের রিভিশন দিতে বা এক্সামের যখন যত কাছে আসতে থাকবে, যখন মক টেস্ট দিতে থাকবে, সেক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে, এটা তোমাদের ভুললে চলবে না। আর সাথে সাথে যে বললাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা থেকে তোমরা যেটা হেল্প পাবে, যে মানে লেভেল 1 পোস্টের যে প্রিভিয়াস যে এক্সামটা হয়েছে সেটার কী কোশ্চেন সেটা জানতে পারবে। সেকেন্ড বা স্টেপ 2 সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক অ্যান্ড এফেক্টিভ স্ট্র্যাটেজি। দেখো এই জিনিসটা মানে তোমাদের বেসিক স্টেপগুলো যখন কমপ্লিট, তুমি ধরো মানে বেসিক স্টেপ তোমার যে ক্লিয়ার, যে আমি নোট ডাউন করতে পারছি, আমি সিলেক্ট করে নিয়েছি, আমি পড়া শুরু করেছি, এরপর সাথে সাথে যেটা করতে হবে তোমাদের প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা মিনিমাম, যদি তোমরা যদি 4 ঘন্টা করে দাও না, তোমরা এক্সামটা ক্র্যাক করে দিতে পারবে এবং ভালো স্কোর করতে পারবে। দেখো মনে হতে পারে, অনেকে বলবে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, দরকার নেই, প্রতিদিন কিন্তু সেটা মেনটেন করতে হবে। 4 ঘন্টাটা যদি পড়ি আমি, আমার জন্য যদি 4 ঘন্টা দরকার, সেটা আমি প্রতিদিন দেবো। 4 থেকে 6 ঘন্টা, 6 ঘন্টা দিতে পারলে খুব ভালো হয়। মিনিমাম 4 ঘন্টা দাও, ম্যাথের জন্য 1 ঘন্টা, রিজনিংয়ের জন্য 1 ঘন্টা, সায়েন্সের জন্য 1 ঘন্টা, জিকে জিএসের জন্য 1 ঘন্টা। ইনিশিয়ালি এটা দিয়ে একটা 40 দিনের টার্গেট সেট করো। ধরো এটা চলছে ফেব্রুয়ারি মাসের তোমার 4 তারিখ, তো তোমরা সেট করে নাও যে এই মাসে রইলো 24 দিন, আর ওই মাসে আরও 16 দিন, তো মোটামুটি মার্চের 16 তারিখের মধ্যে আমি সবকটা সাবজেক্ট কমপ্লিট করবো। ঠিক আছে, সেটা 16 তারিখ তোমার টার্গেট দিয়ে চলো, হতে পারে সেটা 20 তারিখ, হতে পারে সেটা 25 তারিখ, কিন্তু আমি চেষ্টা করবো 40 দিন থেকে 45 দিনের মধ্যে পুরো জিনিসটা কভার করা। ধরো ম্যাথে 20টা চ্যাপ্টার আছে, সেটাকে আমি 40 দিনে প্রতিটা চ্যাপ্টারকে 20 দিন করে টাইম দেবো, কভার করবো, 20 দিন করে টাইম দেবো, কভার করবো। আর এটা পড়ার সাথে সাথে অবশ্যই মনে রাখবে, যেটা আমি ফলো করতাম, সেটা হচ্ছে 6 দিন টপিকটা পড়লে 7 নম্বর দিন কিন্তু প্রিভিয়াস 6 দিনের টপিকটা রিভিশন দাও। আবার নেক্সট 6 দিন যখন পড়লে 7 দিনের দিন, প্রথমে 7 দিনের যে টপিকটা পড়েছিলে সেটাকে রিভিশন দাও, তার আগের 6 দিনের যেটা পড়েছে সেটা রিভিশন দাও। আশা করি বোঝাতে পেরেছি জিনিসটা, মানে রেগুলার ইন্টারভেলে রিভিশন দিয়ে 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 এগিয়ে যাও, তাহলে দেখো জিনিসটাকে আরও বেশি ভালো হতে থাকবে। আর যখনই টপিকগুলো শেষ করে নেবে তখন তোমার কাছ থেকে মক টেস্ট দেওয়া। এখানে দেখবে আমি বলেছি মক টেস্ট অ্যানালিসিস গ্রেটার দেন মক টেস্ট। কেন? কারণ এটা খুব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখো মক টেস্ট টপিক শেষগুলো যখনই শেষ হয়ে গেল, সিলেবাস যখনই শেষ হয়ে গেল, মক টেস্ট দিলে, মক টেস্টে ধরো তুমি 60 স্কোর করলে, 65 স্কোর করলে, তারপরে যদি আবার মক টেস্ট দাও, সেটাকে যদি ঠিকঠাক করে অ্যানালিসিস না করো, তোমাদের না ভুলগুলো ধরা পড়বে, না কোথায় অ্যাকুরেসির প্রবলেম হচ্ছে ধরা পড়বে, না নিজেকে রিঅ্যাসেস করতে পারবে। তো এই জিনিসগুলো মানে
খুব খাপছাড়া হয়ে যাবে এবং স্কোর ইনক্রিজ করাটা খুব টাফ হয়ে যাবে। হয়তো ইনিশিয়ালি 65-70 নাম্বার পেলে, বাট তারপর যখন নাম্বার ইনক্রিজ করতে গেলে প্রবলেম হবে, এটা আমার ফিল হয়েছে, তাই জন্য আমি তোমাকে বললাম অ্যানালিসিস করাটা ইম্পর্টেন্ট অনেক বেশি মক টেস্টের থেকে। মক টেস্ট যদি 1.5 ঘন্টা ধরে দাও, অ্যানালিসিস 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগুক, ক্ষতি নেই, কিন্তু অ্যানালিসিসটা এমন করে করো নেক্সট টাইমে গিয়ে সেম ভুলটা করবে না। আর যেটা বললাম যে রিভিশন করবে উইকলি, একদিন মাস্ট অল সাবজেক্টের ক্ষেত্রে। 6 দিন তুমি কোনো সাবজেক্ট টপিক 6টা টপিক পড়লে 7 নম্বর দিনে ওই 6টা টপিক রিভিশন দাও। তারপরে 6 দিন আবার আরও 6টা টপিক পড়লে 7 নম্বর দিনে গিয়ে প্রথম সপ্তাহে 6টা টপিক, তারপরে সপ্তাহে 6টা টপিক, 12টা টপিক রিভিশন দাও। দেখবে রেগুলারলি যখন রিভিশন দিতে থাকবে সেটা তোমাদের আস্তে আস্তে খুব ইজি হয়ে যাবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্ট্র্যাটেজির ক্ষেত্রে সিলেবাস ঠিকঠাক করে কমপ্লিট করা, মক টেস্ট ভালো করে দিয়ে অ্যানালিসিস করা, অবশ্যই সাথে সাথে রিভিশন দেওয়া। এই 3টে জিনিস স্ট্র্যাটেজির হচ্ছে তোমাদের সবথেকে বেসিক ভিত যেটা বলতে গেলে। এর সাথে সাথে তোমাদের তো স্মার্ট ওয়ার্ক করতে হবে, টুকটাক সমস্ত জিনিস মেনটেন করতে হবে, টাইমটাকে অবশ্যই মেনটেন করবে। আমি তোমাদের বারবার জোর দিয়ে বলছি টাইমটাকে মেনটেন করা খুব 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 দরকার। মক টেস্ট দেবে, অ্যানালিসিস করবে, সিলেবাস কভার করবে। আর সায়েন্সের ক্ষেত্রে সিলেবাস কভার করার ক্ষেত্রে আমি আবারও বলেছি যে এনসিইআরটি 9-10 বই পড়বে, সেটা ইংলিশ ভার্সন হতে পারে, বেঙ্গলি ভার্সন হতে পারে। ইংলিশ ভার্সন দেখবে পুরোনো দোকানে বই থেকে পেয়ে যাবে, বেঙ্গলি ভার্সন যদি দোকানে না পাও অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়বে। সায়েন্স কিন্তু 25-এর মধ্যে 20 নাম্বার 22 নাম্বার স্কোর করা খুব ইজি যদি তোমরা এনসিইআরটিটা থরলি ফলো করো। আর যে টপিক বুঝতে পারবে না, কোনো না কোনো স্যারের ক্লাস দেখতে পারো। আমি যেমন ফর এক্সাম্পল নীরাজ স্যারের ক্লাস দেখতাম। ম্যাথের ক্ষেত্রে টপিক ওয়াইজ পড়ো, টপিক ওয়াইজ ইউটিউব থেকে সোর্স পাবে। আমি যেমন ফর এক্সাম্পল সাহিল স্যারের ক্লাস দেখতাম, সাথে সাথে যে টপিকটা হয়তো সেখান থেকে ক্লিয়ার হলো না, অন্য কোনো স্যারের টপিক ওয়াইজ জাস্ট টপিক ধরো, ইউটিউবে সার্চ মারো, ক্লাস দেখো, দ্যাটস ইট। 2 দিন টাইম নাও একটা টপিকের জন্য। 2 দিন একটা টপিকের জন্য যদি টাইম নাও, তুমি মোটামুটি ধরো 2 দিনে যদি তুমি ধরো 2 থেকে 3 ঘন্টাও যদি সময় দাও না, তুমি একটা টপিক ক্লিয়ার হয়ে যাবে। এটা মাথায় রেখো। রিজনিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য, জিকে জিএসের ক্ষেত্রেও সেম জিনিসটা প্রযোজ্য। তোমাদের কাছে যে অনলাইন মিডিয়ামগুলো রয়েছে সেগুলো প্রপার ইউটিলাইজ করো। থার্ড স্টেপ, যেটা আমার ক্ষেত্রে স্ট্র্যাটেজির থেকেও বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, বা আমি ফিল করি বা আমার এক্সপিরিয়েন্স থেকে ফিল হয় যে যদি কেউ এই কম অপরচুনিটির মধ্যে যে সুযোগগুলো যেটা তোমরা কম পাবে বা এত কম ভ্যাকেন্সি রয়েছে, এগুলোর মধ্যে যদি সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমাদের এত কম্পিটিশনের মধ্যে থেকে আগিয়ে থাকা, সেটা হচ্ছে এই পয়েন্টটা, সেটা হচ্ছে ডিসিপ্লিন। নিজের উইকনেস খুঁজে বার করা, অ্যাভয়েড করা খারাপ জিনিসকে। ডিসিপ্লিন এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে বর্তমান সময়ে এতটা হাই লেভেলে কম্পিটিশানকে ম্যাচ করার জন্য। আমি তোমাদের নর্মালি এই জিনিসটা এই জন্যই বলছি, কারণ একটা টাইমের পর গিয়ে মনে হবে যে আমি পারছি না, কি করব, হচ্ছে না, এই করলাম, এই হচ্ছে না, এগুলো মাথায় রাখবে না। সবথেকে প্রথম যেটা কাজ করবে, নিড টু মেনটেন রেগুলারিটি। এটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। বোরিং লাগবে, বিরক্ত হবে, ফ্রাস্ট্রেশন লাগবে, হচ্ছে না, তাও আমাকে করতে হবে। রেগুলার আমাকে টাইম মেনটেন করতে হবে, রেগুলার আমার টার্গেট যে গোল সেট করেছি সেটাকে মেনটেন করতে হবে, রেগুলার মক টেস্ট দিতে হবে, মক টেস্ট অ্যানালিসিস করতে হবে। এই জিনিসটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কখনো কখনো রেগুলার করতে করতে ভালো লাগবে না, এটা হবেই, কিন্তু তাও আমাকে করে যেতে হবে। নিজের যে ভুলগুলো বা উইকনেস আছে সেটাকে চুজ করতে হবে এবং সেটাকে রিঅ্যাসেস করতে হবে। সেটা তোমাদের টপিক ওয়াইজ হতে পারে যে আমার একটা উইক পোর্শন আছে, আমি এটা ছেড়ে চলে যাবো না। উইক পোর্শন আছে, ওটার প্রতি আমি বেশি এফোর্ট দেবো, সেটাকে আমি বেটার করেই ছাড়বো। যেটা আমার ভালো আছে, এটা আমার ইজি আছে, সেটাকে তো ভালো করতে হবে। তার সাথে সাথে যে পোর্শনে আমার উইক আছে সেটাকে আমি আরও ভালো করব। এক্সাম দেবো, মক টেস্টটাকে রিঅ্যাসেস করবো এবং তার সাথে সাথে অ্যাকুরেসি মেনটেন করা, মক টেস্টটাকে ঠিকঠাক করে অ্যানালিসিস করা, যেটা আমি আগেও বলেছি। আর রিপিট করবে না সেম মিস্টেক। অ্যানালিসিসটা এই জন্যই ইম্পর্টেন্ট যে ধরো তুমি কোনো একটা মক টেস্ট দিলে, সেক্ষেত্রে ধরো তুমি 70 নাম্বার করলে, 70 নাম্বার অ্যাটেম্প করলে 50 করলে না, 20 এতগুলো তুমি ভুল করতে পারো না। ইনিশিয়াল স্টেজে তুমি 70 অ্যাটেম্প করতে হবে না, 50 অ্যাটেম্প করো, 60 অ্যাটেম্প করো, কিন্তু ভুল কম করো। ভুল যখন ইনিশিয়াল স্টেজ থেকে কম করবে, সেটা তোমার হ্যাবিটে পরিণত হবে এবং অ্যাকুরেসি যখন মেনটেন করা শুরু করে দেবে, তোমার নাম্বার ইনক্রিজ করার প্রবণতা অত বাড়তে থাকবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, 3-4 মাস সময় তোমার কাছে ইজিলি হাতে আছে। মক টেস্ট যখন দেবে সেটাকে অ্যানালিসিস করো, সেখান থেকে অ্যাকুরেসি মেনটেন করো, কোন কোশ্চেনের টাইম বেশি আছে সেটা দেখো, কোন ভুলটা করলে সেটাকে শেখো, পরের এক্সাম থেকে সেই ভুলটা করবে না। দরকার পড়লে টাইম বেশি নাও, সেম কোশ্চেনটাকে সার্চ করো, বন্ধুদের মধ্যে ডিসকাস করো এবং জিনিসটাকে ক্লিয়ার করে তারপরে আগাও, যাতে পরের দিন সেই ভুলটা না হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্টটা মনে হয় যে শর্টকাট টেকনিক ইউজ করবে না। কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখলে এই 1000টা কোশ্চেন পড়ে নিলাম তাহলেই পুরো সব কিছু কভার, বা এই 3 ঘন্টা ভিডিও দেখে নিলে সমস্ত জিনিস কভার, এই জিনিসটা করো না। এই জিনিসগুলো করো না, স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করো। ইউটিউবটাকে স্মার্টলি ইউজ করো যে তোমার কোনো একটা টপিক ক্লিয়ার করার জন্য। কোনো একটা জিনিসকে ইনিশিয়াল স্টেজে যদি তুমি একদিন জায়গায় 2 দিন লাগুক, কিন্তু যদি ভালো করে যেটা ক্লিয়ার করে নাও না, তাহলে পরবর্তীকালে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না এবং সেটার সাথে রিভিশন দাও। ওই কী বলবো,
জিনিসটাকে হট করে মানে 3 ঘন্টা 4 ঘন্টা একটা ভিডিওতে কোনটা একটা ফার্স্ট টপিকে কভার করার চেষ্টা করো না। এটা এটা অত্যন্ত মানে কি বলবো, শর্টকাট মেথডটাই খুব খারাপ। কারণ এই বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেকে এটা বোঝাও যে আমি ঠিকঠাক করে রেগুলার টাইম মেনটেন করে করব। দেখো এই টাইমে দাঁড়িয়ে তোমাকে কচ্ছপের মতো ধীর গতিতে এগোতে হবে, কিন্তু সমান স্পিডে এগোতে হবে, এটা মাথায় রাখবে। তাই জন্য সিলেবাস কভার করে যে বাকি যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলোকে অবশ্যই মেনটেন করো। আর খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা এক্সামে ভালো স্কোর করার জন্য সেটা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা, অ্যাভয়েড করা আননেসেসারি জিনিস বলতে এটা হলো শর্টকাট মেথড হতে পারে, বিভিন্ন ধরো শর্ট 3-4 ঘন্টার ভিডিও যেটা পড়লেই তোমাদের সব কভার হয়ে যাবে, বা রেগুলার কাট অফে ভিডিও দেখা, রেগুলার আমি কীভাবে স্ট্র্যাটেজি ফলো করবো, কীভাবে আমি কোন জোন ফিল আপ করবো না, তোমার বাড়ির কাছে যে জোন আছে সেইখানে ফিল আপ করো, আমাকে 80 নম্বর তুলতে হবে, ওই অমুক জোনে ফিল আপ করলে 75 পাবো, এটা ডেঞ্জার জোন, এটা উইক জোন, এই সব ভেবে আননেসেসারি সময় নষ্ট করো না। আজ থেকে লেগে পড়ো, বা যারা শুরু করে দিচ্ছ তারা একদম নিজের গোল সেট করে লেগে পড়ো, নেভার গিভ আপ অ্যাটিটিউড রাখবে। এই জিনিসটা কখনও ভাববে না যে ইস্টার্ন রেলওয়ে থেকে ফিল আপ করবো 80 কাট অফ যেতে পারে, আমি তাহলে ক্লিয়ার করতে যদি না পারি, অমুক জোন থেকে ফিল আপ করবো ওখানে হয়তো 78 কাটা যেতে পারে, আচ্ছা তার মানে এই জোন থেকে ফিল আপ করে এখানে হয়তো 70 কাটা যেতে পারে, এইরকম মেন্টালিটি রেখো না। তোমাকে অ্যাচিভ করতে হবে সেই জিনিসটাই যেটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং, এবং এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে যে কোনো চাকরির ক্ষেত্রে যতক্ষণ তুমি চাকরি পাচ্ছ না, আমি জানি বেকারত্বের যে কষ্টটা সেটা আমিও ফিল করে এসেছি, আমিও টাইমটা পার করে এসেছি, তো এটা খুব বেশি কঠিন হয়ে দাঁড়ায়। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, যে মাথা থেকে এটা সরিয়ে দাও, ভাবো যে আমি পারবো। দেখো 40 থেকে 80 স্কোর করা কি সম্ভব 3 থেকে 4 মাসে? মানে এটা 40 থেকে 50, 55, 60 হতে পারে, আমি আবারও বলছি। কিন্তু আমার ক্ষেত্রে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি বলছি, আমি ইনিশিয়াল স্টেজে কী হতো, যখন এক্সাম দিতাম 40, 45, 50 তার বেশি নাম্বার উঠতো না, সেখান থেকে 79.17 স্কোর করেছি, বা তার আশেপাশে মক টেস্টগুলো তো স্কোর করতে পারতাম, তাই জন্য একটু কনফিডেন্স পেয়েছিলাম। এবার পরীক্ষার হলে কিছু তারতম্য হতে পারে, সেটা পরের কথা, কিন্তু সম্ভব। তার জন্য কী করতে হবে, প্রিভিয়াস যে স্টেপগুলো আছে সেগুলোকে ফলো করতে হবে, একদম বেসিক স্টেপ ফলো করতে হবে, খুব জিনিসটাকে সিম্পল রাখতে হবে, একটা সিম্পল স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, রিভিশন দিতে হবে, সাথে মক টেস্ট রিঅ্যাসেস করতে হবে, ভালো করে অ্যানালিসিস করতে হবে, নিজের খামতিগুলো বের করে সেটাকে ঠিক করতে হবে। এই হলো ব্যাপার, একদম পাতি কথা। আর একটা জিনিস, রেগুলার টাইম মেনটেন করতে হবে, আর গোল সেট করতে হবে যে এইভাবে, যে তুমি ধরো 40 পাচ্ছ, তুমি ডিরেক্ট 80 কি পৌঁছাবে না, প্রথমে ধরো তুমি 40 থেকে 42 পেলে, 45 পেলে, 47 পেলে, 50 পেলে, এই ধীরে 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 আগাবে। এই জন্য বলছি, তুমি যদি প্রথম থেকে বেশি টার্গেট করে চলো, বেশি অ্যাটেম্প করবে, বেশি ভুল করবে, এই বেশি ভুলের প্রবণতাতে যাও না। অ্যাকুরেসিটা খুব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তুমি ধরো 85টা কোশ্চেন অ্যাটেম্প করলে, কোনো একটা ছেলে ধরো 95টা কোশ্চেন অ্যাটেম্প করলো, যে ছেলেটা 95টা কোশ্চেন অ্যাটেম্প করলো যদি 20টা ভুল করে তার নাম্বার অনেকটা কমে যাবে। তুমি 85টা কোশ্চেন অ্যাটেম্প করো, 5টা ভুল করলে তোমার নাম্বার ওই 78-এর কাছাকাছি থেকে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবে, অ্যাকুরেসি কিন্তু বিশাল বড় রোল প্লে করে এখানে। তোমার এক্সাম যখন দিতে যাবে সেখানে তোমার নলেজ কতটা আছে কেউ দেখতে যাবে না, তুমি কতটা স্কোর করছো এটা ইম্পর্টেন্ট, তার জন্য অ্যাকুরেসিটা মেনটেন করাটা খুব দরকার। আরেকটা জিনিস, ইউটিউবে যে সমস্ত সোর্স আছে সেখান থেকে তোমরা পজিটিভ জিনিসগুলোকে গ্যাদার করো, যেটা তোমার দরকার সেটা ইউজ করো, অনলাইন মক টেস্ট ঠিকঠাক চুজ করো। কোর্স একগাদা টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই, এখন তুমি ইউটিউব থেকে যে সমস্ত জিনিস পেয়ে যাবে সেখান থেকে তোমার কাজ কিন্তু মিটে যাবে। সাথে সাথে বুক ফলো করো, সায়েন্সের জন্য আমি বারংবার বলছি এনসিইআরটি বই ফলো করতে, জিকে জিএ ধরো মানে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তুমি ধরো কোনো বই ফলো করতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য জিকে টুডে থেকে দেখতে পারো, বা পেপার পড়তে পারো। ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে বলো, টপিক ওয়াইজ তুমি চাইলে কোনো বই থেকেই পড়তে পারো। যদি তোমাদের কোনো কিছু সমস্যা মনে হয় বলবে, আমি বলে দেবো যে একদম স্ট্যান্ডার্ড যে কোনো বই থেকে তোমরা পড়তে পারো। ইউটিউব চ্যানেল থেকে তোমরা সার্চ করতে পারো, টপিক সার্চ করলে যে আমি সিম্পল ইন্টারেস্ট পড়বো, সিম্পল ইন্টারেস্ট টপিক সার্চ করলে ফর রেলওয়ে এক্সাম চলে আসবে, 2-3টে ভিডিও থাকবে, দেখো সেখান থেকে শেখো। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, সব কিছুর শেষে মক টেস্ট দিতে যখন দেখবে যে সব কিছু ঠিকঠাক চলছে বাট আরেকটু ইনক্রিজ করা দরকার, তার জন্য যত প্রিভিয়াস ইয়ারের লেভেল অন কোশ্চেন আছে সেগুলোকে সব কটাকে সলভ করে নাও। সাথে সাথে রেলওয়ে রিসেন্ট যে সমস্ত কোশ্চেন এক্সাম হয়েছে, এএলপি বলো, যেই বলো, আরপিএফ বলো, সেই কোশ্চেনগুলোকে সলভ করো। আরেকটা কথা আমি বলবো সবশেষে, যে দেখো খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রেগুলার নিজেকে চ্যালেঞ্জ দাও, আমি পারবো, এই জিনিসটাকে নিজেকে বলো, অ্যানালিসিস করো। দেখো যখন তুমি ভেবে নেবে না যে আমি জিনিসটা করতে পারবোই, তুমি পারবেই, এটা আমি বলছি। দেখো ম্যানিফেস্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, তুমি যদি নিজের কাছে নিজেই হেরে গিয়ে বসে থাকো তাহলে তুমি কোনো কিছু জিনিসকে জয় করতে গেলে তোমাকে খুব খুব প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো
নিজেকে এটা ভাবো, যেটা আমি করেছিলাম, যে আমি জানতাম যে ইস্টার্ন রেলওয়েতে কাট অফ মোটামুটি সব থেকে বেশি হাইয়ের দিকেই থাকবে। তাও আমি চেয়েছিলাম না, বাড়ির কাছে ইস্টার্ন রেলওয়ে আমার রয়েছে, আমি ইস্টার্ন রেলওয়েতে পাস করবোই, তার জন্য আমাকে যে লেভেলে যেতে হবে না কেন আমি যাব। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এখন আরও ভ্যাকেন্সি কম, কাট অফ যাওয়ার টেন্ডেন্সি আরও বেশি, কিন্তু ওইটার কথা যত বেশি ভাবতে থাকবে তত বেশি তোমার ভয় কাজ করবে। তো ভয় পাও না, চ্যালেঞ্জ দাও নিজেকে। আমি কোনো টপিক বুঝতে পারছি না, সেই টপিকটা আমি স্ট্রং করে দেখাবো। কোনো টপিকে উইকনেস আছে, আমি সেটাকে খাটবো, উইক করে স্ট্রং করে দেখাবো। আমি নাম্বার কম পাচ্ছি, কেন কম পাচ্ছি, কারণ বের করবো, সেটাকে আমি স্ট্রং করে দেখাবো। তো আশা করি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু অনেক টুকিটাকি জিনিস থাকে যেগুলোকে ঠিকঠাক করে ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো, শেয়ার করো যারা জিনিসটা খুব তাদের ক্ষেত্রে দরকারি। থ্যাংক ইউ সো মাচ গাইস।